একটি দেশের সরকার চলছে, কিন্তু আসল ক্ষমতা কার হাতে তা নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সংসদের ভেতরে দাঁড়িয়ে একজন তরুণ এমপি এমন এক বাক্য উচ্চারণ করলেন যা শুধু একটি বক্তব্য নয়, বরং পুরো রাজনৈতিক সমীকরণটাই উল্টে দিতে পারে। নামমাত্র প্রধানমন্ত্রী একজন, কিন্তু আসল ক্ষমতা অন্য কারো হাতে। এই একটি লাইনেই যেন কেঁপে উঠেছে পুরো রাষ্ট্রযন্ত্র। আজকের এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখব এই বক্তব্যের পেছনের বাস্তবতা কি। রাজনীতির আড়ালে কি সত্যিই চলছে ডিপ স্টেট গেম? আর বাংলাদেশ কি আবারও একটি বড় রাজনৈতিক বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে? মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। এই আনুষ্ঠানিক বাক্যের আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা। বলা হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী একজন, কিন্তু ফাংশনাল বা কার্যকর প্রধানমন্ত্রী আরেকজন। আর এই বক্তব্যের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুটি নাম, তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো কূটনৈতিক ভাষা নেই, রাখ ঢাক নেই, পরোক্ষ ইঙ্গিত নেই। সবকিছুই এখন সরাসরি মুখোমুখি। ক্ষমতার মসনদে বসা দরকার। আর রাজপথ থেকে উঠে আসা নতুন প্রজন্ম, তাদের মধ্যে শুরু হয়েছে এক স্পষ্ট সংঘর্ষ। জাতীয় নাগরিক পার্টির তরুণ সংসদ সদস্য হাসরাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা কোটি মানুষের মনের কথা হলেও এতদিন কেউ প্রকাশ্যে বলার সাহস করেনি। এর আগের দিন বিরোধী দলীয় কণ্ঠে কিছু ইঙ্গিত মিলেছিল ঠিকই, কিন্তু আজকের বক্তব্য ছিল সরাসরি আঘাত। সাধারণ নিয়মে বিরোধী দলীয় নেতা আগে কথা বলেন, তারপর সংসদ নেতা, কিন্তু এবার সেই নিয়ম ভেঙে গেছে। এটাই ইঙ্গিত দেয় রাজনীতির ভেতরে কিছু অস্বাভাবিক পরিবর্তন ঘটছে। হাসনাত আব্দুল্লাহ শুধু সরকারের সমালোচনা করেননি, তিনি সরাসরি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। নামমাত্র প্রধানমন্ত্রী একজন, কিন্তু আসল ক্ষমতা অন্য কারো হাতে। এই একটি বাক্যই এখন পুরো দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এ যেন শুধু একটি অভিযোগ নয়, বরং একটি পলিটিক্যাল থিওরি। প্রশ্ন হলো, এই বক্তব্য কি শুধুই আবেগ, নাকি এর পেছনে আছে বাস্তব রাজনৈতিক হিসাব? যদি আমরা সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করি, তাহলে একটি প্যাটার্ন চোখে পড়ে। সংবিধান সংস্কার, গণভোট বা জুলাই সনদের প্রশ্ন উঠলেই সরকারের ভেতর থেকে সবচেয়ে কঠোর অবস্থান কে নিচ্ছেন? উত্তর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে দলের প্রধান তুলনামূলক নরম অবস্থানে থাকলেও নীতি নির্ধারণে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখানেই উঠছে ডিপ স্টেট ধারণা, অর্থাৎ দৃশ্যমান ক্ষমতা এক জায়গায় আর প্রকৃত নিয়ন্ত্রণ অন্য কোথাও। হাসনাত আব্দুল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য, এই আন্দোলন কোনো ব্যক্তিকে সরানোর জন্য ছিল না, বরং একটি সিস্টেম পরিবর্তনের জন্য। এই কথাটির গভীরতা অনেক বড়, কারণ তিনি বলছেন একজন নেতাকে সরিয়ে দিলে সমস্যা শেষ হয় না। যদি সিস্টেম একই থাকে, তাহলে নতুন একজন আবার সেই একই ক্ষমতার অপব্যবহার করতে পারে। এখানে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু, বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ। আগের অন্তর্বর্তী সরকার যে দুটি বড় সংস্কার এনেছিল, বর্তমান সরকার তা বাতিলের পথে হাঁটছে বলে অভিযোগ। কেন? সমালোচকদের মতে এই আইনগুলো কার্যকর থাকলে ক্ষমতার অপব্যবহার কঠিন হয়ে যায়। কারণ তখন কারো বিরুদ্ধে ইচ্ছামতো মামলা দেয়া অথবা কাউকে গায়েব করা সহজ থাকে না। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এই জায়গায় যদি মানবাধিকার তদন্তের দায়িত্ব সরকারের অধীন কোনো মন্ত্রণালয়ের হাতে থাকে, তাহলে প্রশ্ন উঠবে, অভিযোগ যদি সরকারের বিরুদ্ধেই হয়, তাহলে তদন্ত করবে কে? এই যুক্তিকে অনেকেই তুলনা করছেন চোরকে নিজের চুরির তদন্ত করার দায়িত্ব দেয়া। সরকারের যুক্তি রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, চলে সংবিধান দিয়ে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, যদি জনগণের 70% মতামত উপেক্ষা করা হয়, তাহলে সেই গণতন্ত্র কতটা কার্যকর? সবশেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটি স্পষ্ট সতর্কবার্তা। যদি সংস্কার থেমে যায়, যদি পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া হয়, তাহলে আবারও শুরু হতে পারে বড় ধরনের গণ আন্দোলন। 2024-এর আন্দোলন ছিল একজন ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু পরবর্তী আন্দোলন হতে পারে পুরো সিস্টেমের বিরুদ্ধে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতিতে আসল ক্ষমতা কার হাতে? নামমাত্র নেতৃত্ব, নাকি অদৃশ্য কোনো শক্তি? সরকার কি এই চাপ সামলাতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় রাজনৈতিক ঝড়? আপনার কি মনে হয়, এই বক্তব্য কি বাস্তবতার প্রতিফলন, নাকি রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।